তোমাদের প্রাকৃতিক ভূগোল এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এখান থেকে যেগুলো চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারটা কমপ্লিট করে নেব। আর তার সাথে এখানে আর একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার হচ্ছে মানবীয় ভূগোল। মানবীয় ভূগোল থেকে দুটো চ্যাপ্টার আছে, জনসংখ্যা আর দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে জনবসতি, দ্বিতীয় অধ্যায়। আজকের আমি টোটাল এই দুটো পোর্শন থেকে কোন কোন প্রশ্নগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট সেটা আমি আলোচনা করব। প্রথম অধ্যায় হলো ভূগাঠনিক বিদ্যা। এটা তোমাদের একদম ফার্স্ট যে অধ্যায়টা আছে, প্রথম অধ্যায়, এখান থেকে আলোচনা করা হচ্ছে। প্রথম কোশ্চেন, মহী সঞ্চরণের সপক্ষে একটি পুরাজীবীয় প্রমাণ হলো উদ্ভিদের জীবাশ্ম। মেসোসরাস হলো ক্ষুদ্রাকার কুমিরের জীবাশ্ম। তোমরা দেখবে তোমাদের যে বইটা আছে টেক্সট বুক, সেখানে একটা ম্যাপ টাইপের আছে, দিয়ে সেখানে ছবি দিয়ে এটা করা আছে। এখানে সেই ছবিটা খুব ভালো করে করবে, তাহলে দেখবে ওখান থেকে একটা কোশ্চেন তোমরা কমন পাবে। মহী সঞ্চরণ তত্ত্বের সপক্ষে যুক্তির সঙ্গে যুক্ত নয় সমস্থিতি মতবাদ। গ্লোসোপটেরিস হলো ফার্ন জাতীয় গাছের জীবাশ্ম। এইটা আর এইটা, এই দুটো কিন্তু তোমরা দেখবে ওই একই ডায়াগ্রামই পেয়ে যাবে। পরিচলন স্রোত মতবাদের প্রবক্তা হলেন আর্থার হোমস। দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশান নামক বইটি ইংরেজি ভাষায় প্রকাশিত হয় 1924 সালে। এখানে এই সালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই যে সাল, এই সালটা এখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্যানজিয়া কথাটির অর্থ বিশালাকার মহাসমুদ্র। এইটার ডায়াগ্রাম সহকারে তোমরা পড়বে, তাহলে দেখবে সহজ এটা মনে থাকবে। দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশান গ্রন্থটি লেখেন ওয়েগনার। সালটাও যেমন ইম্পর্টেন্ট, বইটা কে লিখেছেন সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। সমুদ্র তলদেশের সম্প্রসারণ তত্ত্ব, যেটা হ্যারিস হেস, এই হ্যারিস হেস এই নামটা কিন্তু ইম্পর্টেন্ট, এখানে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। মহী সঞ্চরণ তত্ত্বের প্রবক্তা ওয়েগনার। পশ্চিম দিকে সঞ্চারণ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা, মানে এখানে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা দুটো হচ্ছে, এরা পশ্চিম দিকে যাচ্ছে। আর উত্তর দিকে সঞ্চারণ ইউরোপ, এশিয়া, আফ্রিকা। এই দুটো তোমরা খুব ভালো করে করবে, এই দুটো থেকে একটা প্রশ্ন আসতে পারে। এই কোশ্চেনটা এবছরের জন্য ইম্পর্টেন্ট আছে, তার সাথে এই কোশ্চেনটাও, এটাও ইম্পর্টেন্ট, আর তার সাথে এটাও ইম্পর্টেন্ট আছে। পরের অধ্যায় দেখো, ভূমিরূপ প্রক্রিয়া সমূহ। ভারতের বৃহত্তম হিমবাহ হলো সিয়াচেন। এটা অনেক পরীক্ষাতে এটা দেয়, তো ওই জন্য এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট এবছর। ঝুলন্ত উপত্যকায় দেখা যায় জলপ্রপাত। এই জলপ্রপাত কিন্তু প্রায় পরীক্ষায় দেখতে পাওয়া যায় জলপ্রপাত থেকে, তো এবছরের জন্য কিন্তু জলপ্রপাত থেকে এই কোশ্চেনটা দিতেই পারে, যে ঝুলন্ত উপত্যকায় দেখা যায় জলপ্রপাত, এটা কিন্তু আসতেই পারে। কার্স্ট অঞ্চলে অদ্রবণীয় লাল মৃত্তিকার নাম টেরারোসা। গ্রেট শব্দটি 1876 সালে প্রথম ব্যবহার করেন জি কে গিলবার্ট। এই জি কে গিলবার্ট, এইখান থেকে এইটা কোশ্চেনটা কিন্তু এই জায়গা থেকে একটা কোশ্চেন দিতে পারে, এটা তোমাদের একদম বইয়ের দেখবে প্রথম দিকটাতে একদম আছে। হিমশিরিতে সৃষ্ট হ্রদগুলিকে 1942 সালে ভূবিজ্ঞানী কটন প্যাটার্নস্টার হ্রদ নামকরণ করেন। এখানে এই যে নামটা আসতে পারে, বা এমনও আসতে পারে যে হিমশিরিতে মানে যে হ্রদগুলো তৈরি হয় তাকে কি বলে, তাকে বলে প্যাটার্নস্টার হ্রদ, এটাও কিন্তু আসতে পারে। বোরা গুহা, বোরা গুহা হচ্ছে অন্ধ্রপ্রদেশে আছে বোরা গুহা। তোমাদের দেখবে বই যে কাস্ট অঞ্চল বলে যে পোর্শনটা আছে, সেখানে অনেকগুলো গুহার নাম দেয়া আছে, সেখান থেকে কিন্তু এই গুহা পরীক্ষায় একটা দিতে পারে। এবার দেখো তোমাদের তৃতীয় অধ্যায়,
জলবায়ু। আপেক্ষিক আর্দ্রতা পরিমাপকারী যন্ত্রের নাম কি? সাইক্রোমিটার। মেঘ ভাঙা বৃষ্টিপাতের ফলে সাধারণত কি ঘটে? খড়পাবান সৃষ্টি হয়। এই মেঘ ভাঙা বৃষ্টি কিন্তু কম বেশি এক বছর ছাড়া ছাড়া কিন্তু এই প্রশ্নগুলো এখান থেকে দেয়, যে মেঘ ভাঙা বৃষ্টি প্রায় পরীক্ষাতে আসে। ওই জন্য মেঘ ভাঙা বৃষ্টিটা থেকে কিন্তু তোমরা যে সমস্ত কোশ্চেনগুলো মোটামুটি হয়, দুটো তিনটে হবে, তো সেগুলো একটু ভালো করে এখান থেকে দেখে নিও। অ্যাসিড বৃষ্টির পিএইচ মান কত? 5.6। সিরো কিউমুলাস মেঘযুক্ত আকাশকে বলা হয় ম্যাকারেল স্কাই। এই ম্যাকারেল স্কাই এবছর পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটি উঁচু মেঘ হলো সিরাস। বরফ কেলাস তত্ত্বের উপস্থাপনা করেন বার্জেরন আর ফিন্ডিসেন। কিউমুলোনিম্বাস মেঘে সবচেয়ে বেশি ঝড় বৃষ্টি হয়। এই কিউমুলোনিম্বাস মেঘ কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন পরীক্ষায় দেয়। সীমান্ত বৃষ্টি হয় নাতিশীতোষ্ণ অঞ্চলে। এই দুটো কোশ্চেন খুব ভালো করে তোমরা করবে, এখান থেকে কোশ্চেন দিতে পারে একটা, আর এটাও থেকেও কিন্তু একটা কোশ্চেন দিতে পারে। আর মেঘ থেকে তোমরা খুব ভালো করে পড়বে, মেঘ কিন্তু পরীক্ষায় মেঘ থেকেই দেবেই কোশ্চেন একটা। যেমন এখান থেকেও একটা কোশ্চেন আছে, এখান থেকেও একটা কোশ্চেন আছে। মেঘ থেকে মানে প্রশ্ন আসবেই, তো ওই জন্য মেঘটা খুব ভালো করে তোমরা করবে। বায়ুমণ্ডল, যেটা তোমাদের চতুর্থ অধ্যায়। সমুদ্রের গভীরতা নির্ণয়কারী যন্ত্রের নাম ইকো সাউন্ডার। সমুদ্রের সমান লবণতা যুক্ত স্থানগুলিকে যে কাল্পনিক রেখার দ্বারা যোগ করা হয় সেটা আইসোহেলাইন। এই আইসোহেলাইন পরীক্ষায় কিন্তু এবছর দিতে পারে, ওই জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আইসোহেলাইন। কোন যন্ত্রে সমুদ্রের লবণতা মাপা হয়? স্যালিনোমিটার। মহীসোপান অঞ্চলের গড় গভীরতা 200 মিটার। মহীসোপানটা তোমরা খুব ভালো করে করবে, কারণ মহীসোপান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেবে। আমি এখান থেকে যে সমস্ত জায়গাগুলো থেকে প্রশ্ন হতে পারে সেই জায়গাগুলো কিন্তু আমি তোমাদের সামনে আলোচনা করেছি। মহীসোপান অঞ্চলের গড় গভীরতা 200 মিটার। কোনটি চুন জাতীয় সিন্ধুকর্দের উদাহরণ? টেরাপট। সমুদ্রের গভীরতম খাত কোনটি? মারিয়ানা খাত। এই মারিয়ানা খাত কিন্তু ইম্পর্টেন্ট। হ্যালোক্লাইন স্তরে কি ঘটে? লবণতার দ্রুত পরিবর্তন। মারিয়ানা খাত কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। মারিয়ানা খাত থেকে কিন্তু দুটো প্রশ্ন আছে, এই মারিয়ানা খাত ওই জন্য খুব ভালো করে দেখে নেবে। সমুদ্র জলের দৈনিক উষ্ণতার প্রসর 1°C। বেশিরভাগ গভীর সমুদ্র খাতের আকৃতি ভি আকৃতি। এইটা কিন্তু একটু অন্য ধরনের কোশ্চেন, এটা পরীক্ষায় দিতে পারে, এটা একটা নতুন ধরনের একটা কোশ্চেন। এটা জীবমণ্ডল, এটা তোমাদের পঞ্চম অধ্যায়। বাস্তুতন্ত্র কথাটি প্রথম ব্যবহার করেন A.G. ট্রান্সলে। এইটা খুবই ইম্পর্টেন্ট একটা, এখান থেকে একটা প্রশ্ন মোটামুটি দেবেই তোমাকে। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা একমুখী। ইকোলজি বা বাস্তুবিদ্যার জনক হলেন হেকেল। এই দুটো খুব ভালো করে দেখে যাবে। বাস্তুতন্ত্রে একটি পুষ্টি স্তর থেকে অপর পুষ্টি স্তরে শক্তি স্থানান্তরের পরিমাণ 10%। 10% সূত্রের প্রবক্তা হলেন লিন্ডেম্যান। তোমরা চাইলে 10% সূত্রটা একটু ভালো করে মুখস্থ করে যাবে, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষায় দেবে। বাস্তুতন্ত্রে শক্তির একক কি? ক্যালোরি। ইকোলজিক্যাল নিচ শব্দটি 1917 সালে যে গ্রিনাল প্রথম ব্যবহার করেন। এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় দেবে, সালও দিতে পারে, নামও কিন্তু পরীক্ষায় আসতে পারে।
প্রবাহমান জলের বাস্তুতন্ত্রকে লেটিক বাস্তুতন্ত্র বলা হয়। এবার তোমাদের পরবর্তী যে পোর্শনটা আছে মানবীয় ভূগোল, সেখান থেকে দুটো অধ্যায় আছে। প্রথম অধ্যায় দেখো জনসংখ্যা। ভারতের যে রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি, বিহার। 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের গড় জনঘনত্ব হল 382 জন প্রতি বর্গ কিমিতে। এবছর যেহেতু এই ডেটাগুলো লাস্টটা থাকবে আর কি, ওই জন্য সেন্সাস থেকে বেশিভাবে দিতে পারে, হয়তো অনেক কটা কোশ্চেন দিয়ে দিল, 3-4টে দিয়ে দিল, তখন কিন্তু মুশকিল হয়ে যাবে। ওই জন্য সেন্সাসটা থেকে ভালো করে একটু পড়ে যাবে। ব্রেন ড্রেন কোন পরিব্রাজনের অংশ? আন্তর্জাতিক পরিব্রাজন। সেন্সাস অনুযায়ী শহরের ন্যূনতম কত শতাংশ মানুষ অকৃষি কাজে নিয়োজিত, মানে যারা চাষবাস করে না, অন্য কাজ করে? 75%। ভারতের কোন রাজ্যে নারীর সংখ্যা পুরুষের তুলনায় বেশি? কেরল। পৃথিবীর বৃহত্তম জনবহুল মহাদেশ হল এশিয়া। ডেমোগ্রাফি শব্দটি অর্থ জনসংখ্যার অধ্যয়ন। এখান থেকে এইটা ভালো করে করবে, এটা আর তার সাথে এইটা ভালো করে করতে হবে। এই দুটো এবছরের জন্য ইম্পর্টেন্ট। আর এটা ভারতের যে রাজ্যে জনঘনত্ব সবথেকে বেশি, বিহার। এইটা বিশ্বের 10% মানুষ বাস করে দক্ষিণ গোলার্ধে। বিশ্বের সর্বাধিক মহিলা জনসংখ্যা দেশ লাটভিয়া। একটি দেশের এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে পরিব্রাজন, অভ্যন্তরীণ পরিব্রাজন। তোমাদের লাস্ট অধ্যায়, মানে এই অধ্যায় পর্যন্ত তোমাদের আমি সাজেশন দিয়ে দিলাম আজকের। এবার পরবর্তী যে পার্ট 2 ভিডিও আসবে, সেই পার্ট 2 ভিডিও থেকে বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দেব। জনবসতি, এটা দ্বিতীয় অধ্যায়। আফ্রিকার জুলু উপজাতিদের বসতির নকশা কিরকম? বৃত্তাকার। পৌরপুঞ্জ বা কনারভেশন কথাটি ব্যবহার করেন প্যাট্রিক গেটস। দুটি রাস্তা সমকোণে মিলিত হলে বসতির আকৃতি হয় এল আকৃতি। এই বসতির যে আকৃতি, এই এল আকৃতি, ওয়াই আকৃতি বা এমনি যে রৈখিক যে আকৃতি হয়, সেটা খুব ভালো করে করবে, কারণ সেখান থেকে আগেরবারে প্রশ্ন দিয়েছিল, তাই এবারেও প্রশ্ন কিন্তু দিতে পারে, তবে সেইটা না দিয়ে তো অন্য কিছু দিতে পারে। বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গড়ে ওঠে শুষ্ক বিন্দু বসতি। পরিকল্পিত নগরের উদাহরণ চণ্ডীগড়। মুর্শিদাবাদ সীমান্তে বিক্ষিপ্ত বসতি স্থানীয় নাম কালান্তর। এই কালান্তর থেকে পরীক্ষায় প্রশ্ন দেয়। দুটি বৃহৎ আকৃতি নগর বা শহরের সন্নিহিত অবস্থানকে দ্বৈত নগর বলা হয়। হ্যামলেটকে স্যাটেলাইট ভিলেজ বলা হয়। এখানে এইটা ইম্পর্টেন্ট আছে, তার সাথে এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে, দুটো, আর এটাও। টোটাল 3টে কোশ্চেন এখান থেকে ইম্পর্টেন্ট। ভূগোল থেকে আজ তোমাদের মোটামুটি একটা ফাইনাল সাজেশন আমি দিয়ে দিলাম। আর যে সমস্ত চ্যাপ্টারগুলো বাকি আছে, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের বাকি বিষয়টা আলোচনা করে দেব, মানে কোন কোন জায়গাগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ওই জন্য তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো, যাতে ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমরা দেখতে পারো। এছাড়া তোমাদের মূল্যবান বক্তব্য তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে আমি তোমাদের পরবর্তী ভিডিওগুলোতে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের সমস্যা হচ্ছে সেটা আমি জানতে পারবো, আর কোন কোন বিষয়গুলো তোমরা ভিডিও চাও সেটাও কিন্তু আমি জানতে পারবো। তাহলে সেই ভিডিওগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসবো।